আসসালামু আলাইকুম। আমি মাফিয়া আক্তার, প্রভাষক পদার্থবিজ্ঞান, আলী আহমদ স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা আজকে পদার্থবিজ্ঞানের শ্রেণী উত্তরণ পরীক্ষার সিলেবাসের উপর অধ্যায়গুলো থেকে গুরুত্বপূর্ণ কিছু অংশ আলোচনা করব। পদার্থবিজ্ঞান প্রথম পত্র, অধ্যায়সমূহ: দ্বিতীয় অধ্যায় ভেক্টর, তৃতীয় অধ্যায় গতিবিদ্যা, পঞ্চম অধ্যায় কাজশক্তি ক্ষমতা, ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ অভিকর্ষ, সপ্তম অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম, অষ্টম অধ্যায় পর্যায়বৃত্তিক গতি। আমরা এই অধ্যায়গুলো থেকে গুরুত্বপূর্ণ কিছু টপিক আলোচনা করব। ভেক্টর আলোচ্য বিষয়সমূহ: সামান্তরিকের সূত্র, ভেক্টরের বিভাজন, ভেক্টরের গুণন, ভেক্টর ক্যালকুলাস, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ভ। সামান্তরিকের সূত্র: যদি একটি সামান্তরিকের কোনো কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দ্বারা কোনো কণার উপর এককালীন ক্রিয়াশীল একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করা যায়, তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি ভেক্টর দুটির মিলিত ফলের বা লব্ধির মান ও দিক নির্দেশ করে। এখানে ও বিন্দুতে ও এ সমান পি, ও বি সমান কিউ দুটি ভেক্টর আলফা কোণে ক্রিয়া করছে। ও এ এবং ও বি কে সন্নিহিত বাহু ধরে ও এ সি বি একটি সামান্তরিক অঙ্কন করা হয়েছে। এই সূত্রানুসারে উভয় ভেক্টরের ক্রিয়াবিন্দু ও থেকে অঙ্কিত লব্ধি ও সি ভেক্টর পি এবং ভেক্টর কিউ এর লব্ধি নির্দেশ করে। ও এ ভেক্টর এবং ও বি ভেক্টরের লব্ধি পাবো আমরা ও সি, অর্থাৎ পি প্লাস কিউ সমান আর। এটাকে সমাধান করলে তোমরা লব্ধির মান পাবে আর সমান √ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। লব্ধির দিক পাবে tan থিটা কিউ সাইন আলফা পি প্লাস কিউ cos আলফা। এই সূত্র দুটি ব্যবহার করে তোমরা বিভিন্ন গাণিতিক অংশ সমাধান করতে পারবে। এই সূত্র দুটো থেকে গাণিতিক অংশের প্রশ্ন থাকবে। ভেক্টরের বিভাজন: একটি ভেক্টর রাশিকে দুই বা ততোধিক ভেক্টর রাশিতে বিভক্ত করার পদ্ধতিকে ভেক্টরের বিভাজন বলে এবং বিভক্ত অংশগুলোকে মূল ভেক্টরের উপাংশ বলে। অর্থাৎ দুটি ভেক্টর রাশি ও এ সমান এক্স এবং ও ওয়াই সমান বি, এখানে দুটি উপাংশ, একটি লম্ব উপাংশ, একটি অনুভূমিক উপাংশ, দুটি উপাংশ পাবে। এই দুটি উপাংশ যেমন লম্ব উপাংশ এক্স ইকুয়াল টু পাবে আর কজ আলফা, ওয়াই সমান পাবে আর সাইন আলফা। এই হচ্ছে যদি একটি ভেক্টর অন্য একটি ভেক্টরের সাথে পরস্পর লম্বভাবে থাকে তাহলে। যদি লম্বভাবে না থাকে তাহলে, যদি থিটা কোণে থাকে বা আলফা বা বিটা কোণে থাকে তাহলে দেখো, তাহলে দুটি উপাংশ পাবে এক্স ইকুয়াল টু আর সাইন বিটা সাইন আলফা প্লাস বিটা, ওয়াই সমান আর সাইন আলফা প্লাস বিটা। ভেক্টরের উপাংশের উদাহরণ তোমরা কিন্তু খুব ভালো করে জানো, যেমন লন রোলারকে ঠেলার চেয়ে টানা সহজ, দড়ি দিয়ে নৌকা টানা, ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা। এই সবই ভেক্টর বিভাজনের উদাহরণ। তোমরা এখান থেকে ছোট ম্যাথ পেতে পারো। গুণন: ভেক্টরের গুণন দুই ধরনের হয়। এক, ভেক্টর রাশিকে স্কেলার রাশি দ্বারা গুণ, ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দ্বারা গুণ। ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দ্বারা গুণ আবার দুই প্রকার: এক, স্কেলার গুণন বা ডট গুণন; দুই, ভেক্টর গুণন বা ক্রস গুণন। ডট গুণনের ফলাফল a ডট b সমান ab cos থিটা। দুটি ভেক্টরের গুণনে যদি একটি স্কেলার রাশি পাওয়া যায় তখন রাশি দুটির স্কেলার গুণন বা ডট গুণন হয়।
আর এই গুণফলকে বলা হয় স্কেলার গুণফল বা ডট গুণফল। স্কেলার গুণফলের মান হয় রাশি দুইটির মান এবং তাদের অন্তর্ভুক্ত কোণের কোসাইনের গুণফলের সমান, অর্থাৎ রাশি দুটি এ ভেক্টর এবং বি ভেক্টর দুটির রাশির মান এবং তাদের মধ্যবর্তী কোণের cos থিটা সমান। ভেক্টর গুণন বা ক্রস গুণন, অর্থাৎ a ক্রস b সমান ab sin থিটা n একক। ভেক্টর গুণনে দুটি ভেক্টরের যে গুণনে একটি ভেক্টর রাশি পাওয়া যায় তাকে ভেক্টর দ্বয়ের ভেক্টর গুণন বলা হয়। ভেক্টর দ্বয়ের মান তাদের মধ্যবর্তী কোণের এবং তাদের মধ্যবর্তী ক্ষুদ্রতম কোণের সাইনের গুণফলের সমান, অর্থাৎ a ক্রস b দুটি ভেক্টর যদি ক্রস গুণন হয় তাহলে তাদের ফলাফল মান পাওয়া যাবে a এবং b এর মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইন থিটার সমান। দেখো, স্কেলার গুণনে কোনো একক ব্যবহার করা হয়নি, বাট ভেক্টর গুণনে কিন্তু একটি একক ব্যবহার করা হয়েছে। এই এককটি গুণফলের দিক নির্দেশ করে, অর্থাৎ a ক্রস b অর্থাৎ ক্রস গুণনে যে রাশি পাওয়া যায় তা একটি ভেক্টর রাশি পাওয়া যায়। যেহেতু একটি ভেক্টর রাশি পাওয়া যায় সুতরাং তার মানের পাশাপাশি তার একটি দিকও থাকবে। এই দিকটি আমরা পাবো ডানহাতি স্ক্রু নিয়ম ব্যবহার করে, অর্থাৎ আমরা যদি কোনো স্ক্রুকে ঘুরাই ডান দিক থেকে, তাহলে যদি সেটা উপরের দিকে যায় তাহলে ভেক্টর রাশির দিকটি হবে উপরের দিক, যদি নিচের দিক যায় তাহলে তার দিকটি হবে নিচের দিকে। এই অংশ দুটো থেকে তোমরা গাণিতিক অংশ পাবে, অর্থাৎ এই অংশ থেকে তোমরা যে কোনো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণের মান নির্ণয় করতে পারবে। একটি ভেক্টর অন্য একটি ভেক্টরের সাথে পরস্পর লম্ব আকারে আছে নাকি পরস্পর সমান্তরালে আছে তা নির্ণয় করতে পারবে। এই অংশটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অংশ থেকে তোমরা ম্যাথ করবে। গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ভ এই সকল কিছুই ভেক্টর ক্যালকুলাসের অংশ। গ্রেডিয়েন্ট, যদি কোনো স্থানের একটি এলাকায় প্রতিটি বিন্দুতে ফাই এক্স ওয়াই জেডকে একটি অন্তরীকরণযোগ্য রাশি হিসেবে সংজ্ঞায়িত করা যায়, অর্থাৎ ফাই যদি একটি অন্তরীকরণযোগ্য স্কেলার অপেক্ষক হয় তাহলে গ্রেডিয়েন্ট ফাইকে এভাবে সংজ্ঞায়িত করা যায়, অর্থাৎ গ্রেড ফাই বা ডেল ফাই সমান I del by del x plus j del by del y plus k del by del z phi, অর্থাৎ I del phi by del x plus j del phi by del y plus k del phi by del z। এটি একটি ভেক্টর রাশি, এর মান অবস্থানের সাপেক্ষে ওই স্কেলার রাশির সর্বোচ্চ বৃদ্ধি হার নির্দেশ করে। ডাইভারজেন্স, যদি কোনো স্থানের একটি এলাকায় প্রতিটি বিন্দুতে ভি এক্স ওয়াই জেড অর্থাৎ আই ভি এক্স প্লাস জে ভি ওয়াই প্লাস কে ভি জেডকে একটি অন্তরীকরণযোগ্য রাশি হিসেবে সংজ্ঞায়িত করা যায়, তাহলে ভি যদি অন্তরীকরণযোগ্য একটি ভেক্টর অপেক্ষক হয় তাহলে ডাইভারজেন্স পাবো ডাই ভি বা ডেল ভি সমান আই ডেল বাই ডেল এক্স প্লাস জে ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ডেল বাই ডেল জেড ডট ভি আই ভি এক্স প্লাস জে ভি ওয়াই প্লাস কে ভি জেড, অর্থাৎ ডেল ভি এক্স বাই ডেল এক্স প্লাস ডেল ভি ওয়াই বাই ডেল ওয়াই প্লাস ডেল ভি জেড বাই ডেল জেড। কার্ভ, যদি কোনো স্থানের একটি এলাকায় প্রতিটি বিন্দুতে ভি এক্স ওয়াই জেড অর্থাৎ আই ভি এক্স জে ভি ওয়াই কে ভি জেড একটি অন্তরীকরণযোগ্য রাশি হিসেবে সংজ্ঞায়িত করা যায়, তাহলে কার্ভ ভি বা ডেল ক্রস ভি অর্থাৎ আই ডেল বাই ডেল এক্স প্লাস জে ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ডেল বাই ডেল জেড ক্রস আই ভি এক্স প্লাস জে ভি ওয়াই প্লাস কে ভি জেড। দেখো, এখানে ডাইভারজেন্স এবং কার্ভ দুটোই ভেক্টর রাশির দুটো গুণন, একটি ডট গুণন আর একটি ক্রস গুণন। যেটি ডট গুণন সেটি ডাইভারজেন্স আর যেটি ক্রস গুণন সেটি কার্ভ। এখানে প্রতিটি ক্ষেত্রে
ফাই, যেমন গ্রেডিয়েন্টের ক্ষেত্রে ফাইয়ের মান দেওয়া থাকবে ম্যাথে, তারপর তোমরা ফাইকে এক্সের সাপেক্ষে, ওয়াইয়ের সাপেক্ষে এবং জেডের সাপেক্ষে অন্তরীকরণ করলে গ্রেডিয়েন্ট ফাই বা গ্রেড ফাইয়ের মান পেয়ে যাবে। ডাইভারজেন্সকে দেখো ডেল বাই ডেল এক্স ভিএক্স, অর্থাৎ ভিএক্সকে এক্সের সাপেক্ষে, ভিওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে, জেডকে জেডের সাপেক্ষে অন্তরীকরণ যোগ করলে ডাইভারজেন্সের মান পেয়ে যাবে। কার্লের বেলায় তোমরা ক্রস গুণন করবে, অর্থাৎ ভি এর মানগুলোকে ডেলের মানের সাথে ক্রস গুণন করে সমাধান পেয়ে যাবে। এখান থেকে গাণিতিক অংশ থাকবে। এই অধ্যায়ের এগুলো হলো মোটামুটি গুরুত্বপূর্ণ অংশ। তাছাড়া এই অধ্যায়ে কিছু সংজ্ঞা রয়েছে, অন্যান্য কিছু সূত্র রয়েছে, যেমন বিনিময় সূত্র, সংযোগ সূত্র, কিছু সংজ্ঞা রয়েছে ভেক্টরের। এগুলো ভালো করে পড়বে। এগুলো জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক অংশের জন্য ভালো করে পড়তে হবে। তৃতীয় অধ্যায় গতিবিদ্যা। এই অংশ থেকে আলোচ্য বিষয়সমূহ গতির সমীকরণ, প্রক্ষেপক বা প্রাসের গতি। এই অধ্যায় থেকে যে দুটো অংশ আলোচনা করা হচ্ছে সবই প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা অংশ, অর্থাৎ এই অংশ থেকে তোমরা গাণিতিক সমস্যার সমাধানগুলো করবে। এর বাইরে কিছু সংজ্ঞা রয়েছে যেগুলো তোমাদের পড়তে হবে, কিছু ছোট প্রশ্ন রয়েছে সেগুলো তোমাদের পড়তে হবে। চলো প্রথমে দেখি গতির সমীকরণ। গতির সমীকরণগুলো তোমরা এসএসসিতে পেয়েছো এবং পড়েছো, শুধু পরিবর্তন হচ্ছে আদিবেগ ইউর স্থানে এখানে ভি নট ব্যবহার করা হয়েছে। সূত্রগুলো হলো ভি সমান ভি নট প্লাস এটি, এস সমান ভি নট প্লাস ভি বাই টু ইন্টু টি, অথবা এক্স ইকুয়াল টু এক্স নট প্লাস ভি নট প্লাস ভি বাই টু ইন্টু টি। দেখো এখানে এস সমান ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে এক্স অংশ ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে যদি কোনো অক্ষ বরাবর কোনো বস্তুর সরণ বিবেচনা করা হয় তখন তোমরা এই সূত্রটি ব্যবহার করবে। এখানে এক্স অক্ষ ব্যবহার করা হয়েছে। দেখো এক্স অক্ষে এখানে আদি সরণ ছিল হচ্ছে এক্স নট, তাহলে আমরা এই সরণটি এক্স মাইনাস এক্স নট থেকে পাবো। তার মানে এস সমান এক্স মাইনাস এক্স নট। এটা দূরত্ব। দেখো এখানে এক্স নটটা হচ্ছে আদি দূরত্ব, এক্স হচ্ছে পরবর্তী অংশ। তোমরা এখান থেকে যে কোনো একটি অক্ষ বরাবর দূরত্বের সমীকরণ পেয়ে যাবে। পরবর্তীতে দেখো এস সমান ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানেও এক্স অক্ষ বরাবর যখন বিবেচনা করবে তখন শুধুমাত্র এক্স নটটা এখানে সংযুক্ত হবে, বাকি অংশ সবই একই রয়েছে। পরবর্তীতে দেখো ভি স্কোয়ার সমান ভি নট স্কোয়ার প্লাস টু এ এস। এখানেও এস সরণটি দেখো এক্স মাইনাস এক্স নট সমান এস, এই অংশটি ব্যবহার করা হয়েছে। এস টি টিএইচ সমান ভি নট প্লাস টু টি মাইনাস ওয়ান বাই টু ইন্টু এ। এই সূত্রটি বিশেষ সমীকরণ, অর্থাৎ নির্দিষ্ট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বোঝানোর জন্য এই সূত্রটি ব্যবহার করা হয়। এই সূত্রগুলো ব্যবহার করে তোমরা বস্তুর ত্বরণ, বেগ, নির্দিষ্ট বেগে অতিক্রান্ত দূরত্ব, দূরত্ব নির্ণয়ের সময়, দূরত্ব এবং কতটুকু সময় লাগে অতিক্রান্ত দূরত্বে এবং কতটুকু সময়ের মধ্যে দূরত্ব অতিক্রান্ত হয়েছে, এই সকল কিছুই নির্ণয় করতে পারবে। এরপর আসো প্রক্ষেপক বা প্রাসের গতি। কোনো বস্তুকে অনুভূমিকের সাথে তির্যকভাবে কোনো স্থানে নিক্ষেপ করা হলে তাকে প্রক্ষেপক বা প্রাস বলে। অর্থাৎ অনুভূমিকের সাথে কোনো কোণে যদি কোনো বস্তুকে নিক্ষেপ করা হয় তাহলে তার গতিকে বলা হয় প্রাসের গতি বা প্রক্ষেপক। এই প্রাসের গতি বা প্রক্ষেপক অংশ থেকে গাণিতিক কিছু অংশ আমরা এখন আলোচনা করব। দেখো এই প্রক্ষেপক
বা প্রাসের আদিবেগ যদি v0 ধরা হয়, দেখো ও বিন্দু থেকে যদি আমি একটি বস্তুকে থিটা নট কোণে নিক্ষেপ করি তাহলে তার গতিপথটা আসে এভাবে, এবং এটা OX অক্ষ বরাবর হয়। সে ওয়াই অক্ষ বরাবর উলম্ব দূরত্ব অতিক্রম করে, OX অক্ষ বরাবর অনুভূমিক দূরত্ব অতিক্রম করে। তার আদিবেগ থাকে v0। এখন যদি আমি বেগের অনুভূমিক উপাংশ বিবেচনা করি তাহলে পাবো vx সমান v0 cos থিটা নট, আর বেগের উলম্ব উপাংশ পাবো vy সমান v0 sin থিটা নট মাইনাস gt। এখানে এই অংশটি ব্যবহার করা হয়েছে যেহেতু উলম্ব উপাংশ অভিকর্ষ ত্বরণ এর বিরুদ্ধে বা বিপরীতে ক্রিয়া করতেছে, তাই আমরা vy সমান v0 sin থিটা নট থেকে gtটাকে বিয়োগ করে নিয়েছি। একটি প্রাস বা একটি বস্তু নিক্ষেপিত হওয়ার t সেকেন্ড পর যদি তার অবস্থান p বিন্দুতে পৌঁছে তাহলে অবস্থান ভেক্টর r এর অনুভূমিক উপাংশ x = v0 cos থিটা নট গুণন t, অবস্থান ভেক্টর r এর উলম্ব উপাংশ y সমান v0 sin থিটা নট ইন্টু t মাইনাস হাফ gt স্কোয়ার, এই দুই অংশ আমরা পাবো। প্রাসের গতিপথ বা চলরেখের সমীকরণ পাবো y সমান tan থিটা নট x মাইনাস g ভাগ 2 v0 cos থিটা নট হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। সর্বাধিক উচ্চতায় ওঠার সময়, অর্থাৎ একটি প্রাস সর্বাধিক বিন্দুতে বা প্রাসের সর্বোচ্চ বিন্দুতে উঠতে সময় পাবো আমরা t ম্যাক্সিমাম v0 sin থিটা নট বাই g। সর্বাধিক উচ্চতা অর্থাৎ একটি প্রাস সর্বোচ্চ যে উচ্চতায় উঠতে পারে বা উড্ডয়ন করতে পারে তাকে বলা হয় সর্বাধিক উচ্চতা। সর্বাধিক উচ্চতা পাবো hm সমান v0 sin থিটা নট হোল স্কোয়ার বাই 2g। উড্ডয়নকাল বা বিচরণকাল হলো একটি প্রাসকে নিক্ষেপিত হওয়া থেকে শুরু করে সম্পূর্ণ গতিপথ পার হয়ে আবার অনুভূমিক উপাংশের একটি বিন্দুতে পতিত হওয়ার যে অংশ, যে সময়কালটা তাকে বলা হয় উড্ডয়নকাল। অর্থাৎ দেখো ও বিন্দু থেকে একটি প্রাস যতক্ষণ পর্যন্ত আবার অনুভূমিক ভূমিতে এসে না পৌঁছবে সম্পূর্ণ অংশটার যে সময়টা সেটাই হচ্ছে উড্ডয়নকাল বা বিচরণকাল। উড্ডয়নকাল বা বিচরণকাল t সমান 2v0 sin থিটা নট বাই t বাই g। অনুভূমিক পাল্লা অর্থাৎ যতটুকু দূরত্ব OX অক্ষ বরাবর সে এই প্রাসটি যতটুকু দূরত্ব গেল তা হচ্ছে অনুভূমিক পাল্লা r সমান v0 স্কোয়ার sin 2 থিটা নট বাই g। সর্বাধিক অনুভূমিক পাল্লা rm সমান v0 স্কোয়ার বাই g। দেখো সর্বাধিক অনুভূমিক পাল্লা পাওয়ার একটি শর্ত আছে, যদি এখানে থিটা সমান 45 ডিগ্রি অর্থাৎ 45 ডিগ্রি কোণে যদি কোনো বস্তুকে নিক্ষেপ করা হয় তাহলে প্রাসের যে পাল্লাটা পাবো সেটা সর্বোচ্চ অনুভূমিক পাল্লা হবে। প্রাসের এই অংশগুলো বা এই সূত্রগুলো ভালো করে পড়বে। এই সূত্রগুলো থেকে গাণিতিক অংশ অবশ্যই থাকবে। এই অংশগুলো থেকে গাণিতিক অংশ খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া তোমরা গতিবিদ্যা থেকে বৃত্তীয় গতি, কৌণিক ত্বরণ এই অংশগুলো থেকেও কিছু গাণিতিক অংশ সমাধান করবে। কাজ, শক্তি ও ক্ষমতা। আলোচ্য বিষয়সমূহ: অভিকর্ষ বলের বিপরীতে কাজ, গতিশক্তির পরিমাপ, সরলচন্দ্রিত গতি বা সরল দোলন গতির শক্তি, সরল দোলকের ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা, ক্ষমতা, কর্মদক্ষতা। অভিকর্ষ বলের বিপরীতে কাজ। আমরা জানি এই মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুকণা একে অপরকে একটি বল দ্বারা আকর্ষণ করে, এই বলকে মহাকর্ষ বল বলা হয়। যদি এই দুটি বস্তুর মধ্যে একটি পৃথিবী হয় তাহলে সেই বলটি অভিকর্ষ বল। অর্থাৎ একটি বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে তাকে বলা হয় অভিকর্ষ বল। এখন এই অভিকর্ষ বলের বিপরীতে যদি একটি বস্তুকে তার সরণ ঘটানো হয়, যেমন
দেখো ভূপৃষ্ঠে একটি বস্তু রয়েছে, এই ভূপৃষ্ঠ থেকে যদি কোনো বস্তুকে এইচ উচ্চতায় উঠানো যায় তাহলে যে কাজটি করতে হবে সেটি হবে অভিকর্ষ বলের বিপরীতে, অর্থাৎ অভিকর্ষ বল যে বলে আকর্ষণ করে তার ঠিক বিপরীতে একটি বল প্রয়োগ করে বস্তুটিকে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় উঠানো যাবে। এখানে আমরা অভিকর্ষ বলের বিপরীতে কাজ পাবো ডব্লিউ সমান জি এম এম এইচ আর আর প্লাস এইচ। এখানে এম জি মহাকর্ষীয় মহাকর্ষ, এখানে জি হলো মহাকর্ষীয় ধ্রুবক, এম পৃথিবীর ভর, ছোট এম বস্তুর ভর, এইচ ভূপৃষ্ঠ থেকে উচ্চতা। তাহলে অভিকর্ষ বলের বিপরীতে আমরা কাজ কি পেলাম? ডব্লিউ সমান জি এম এম এইচ বাই আর ইন্টু আর প্লাস এইচ। যদি বস্তুর সরণ এইচ খুব ক্ষুদ্র হয়, অর্থাৎ এইচ লেস দেন আর হয়, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় এই এইচটি যদি খুবই ছোট হয়, তাহলে আমরা এখান থেকে এই এইচটাকে উজ্জ্বল বা নাকচ করে দিতে পারি। তখন আমরা পাবো ডব্লিউ সমান জি এম এম বাই আর স্কোয়ার ইন্টু এইচ। পরবর্তী অংশ, গতিশক্তির পরিমাপ। গতিশক্তি কি? কোনো গতিশীল বস্তু যদি গতিশীল থাকার জন্য কাজ করার একটি সামর্থ্য লাভ করে বা শক্তি অর্জন করে, তখন সেই শক্তিকে বলা হয় গতিশক্তি। অর্থাৎ একটি গতিশীল বস্তু গতিশীল থাকার জন্য একটি শক্তি প্রয়োগ করে থাকে বা কাজ করার একটি সামর্থ্য অর্জন করে থাকে, সেই শক্তিকে বলা হয় গতিশক্তি। গতিশক্তির সমীকরণ আমরা আগেও জানি, আমরা আগেও পড়েছি, কে সমান হাফ এম ভি স্কোয়ার। এখানে কে সমান হচ্ছে গতিশক্তি, এম বস্তুর ভর, ভি হচ্ছে বস্তুর বেগ। স্বাভাবিক অবস্থা বা অবস্থান থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থায় বা অবস্থানে আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলা হয়। অভিকর্ষজ বিভব শক্তি মানে হচ্ছে কোনো বস্তুকে যদি আমরা ভূপৃষ্ঠ থেকে কোনো উচ্চতায় উঠাই, তাহলে ওই বস্তুর মধ্যে একটি বল লাভ করে, বস্তুটি একটি বল লাভ করে পূর্বের অবস্থায় ফিরে আসার জন্য। যে অংশটি সঞ্চিত হয় তার মধ্যে, সেই অংশটিকেই বলা হয় বিভব শক্তি। অভিকর্ষজ বিভব শক্তির সমীকরণ হচ্ছে ইউ সমান এম জি এইচ। সরলছন্দিত গতির শক্তি ই সমান হাফ কে এক্স স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার। যেখানে দেখো বিভব শক্তি সমান হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। সুতরাং মোট যান্ত্রিক শক্তি অর্থাৎ মোট শক্তি পাবো ই সমান হাফ কে এক্স স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার। এখন দেখো সাম্যাবস্থায় আমরা পাবো হাফ কে এক্স স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার সমান হাফ কে এ স্কোয়ার। এ হচ্ছে এখানে বিস্তার। এখান থেকে আমরা ভি এর মান নির্ণয় করতে পারি। ভি এর মান পাবো রুট ওভার কে বাই এম এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যেখানে কে বাই এম সমান যদি ওমেগা ধরা হয়, যাকে আমরা কৌণিক কম্পাঙ্ক বলে থাকি, তাহলে আমরা পাবো ভি সমান ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই অধ্যায় থেকে, এই অংশ থেকে আমরা ভি এর মান নির্ণয় করতে পারবো। তার মানে এখানে যে কোনো বিন্দুতে আমরা বেগ ভি নির্ণয়ের সূত্র হিসেবে এই অংশটি ব্যবহার করব। এই অংশ গাণিতিক অংশ হিসেবে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। সরল দোলকের ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা। দেখো সরল দোলন গতিটা কি? যদি কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বল একটি নির্দিষ্ট বিন্দু থেকে এর সরণের সমানুপাতিক অর্থাৎ সর্বদা ওই বিন্দু অভিমুখী হয়, তাহলে বস্তুর এই গতিকে সরল দোলন গতি বলে। সরল দোলন গতিতে যান্ত্রিক শক্তির নিত্যতা অর্থাৎ সরল দোলকের আন্দোলনে গতিশক্তি এবং বিভব শক্তির রূপান্তর ঘটে। প্রতিনিয়তই গতিশক্তি এবং বিভব শক্তির রূপান্তর পাবে। আন্দোলনের প্রতিটি মুহূর্তে প্রত্যেকটি বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল সমান হয়। অর্থাৎ দেখো, যদি আমরা একটি সরল দোলক বিবেচনা করি, যার যদি ও এ একটি দোলক হয় এবং বি বিন্দু আন্দোলনের ফলে সাম্যাবস্থান থেকে
সর্বাধিক সরণের অবস্থান হয় তাহলে দেখো, এবং সি বিন্দু হচ্ছে যে কোনো একটি মুহূর্তের অবস্থান, তাহলে দেখা যায় বি বিন্দুতে বিভব শক্তি পাই আমরা mg ইন্টু an, গতিশক্তি হয় 0, তাহলে মোট যান্ত্রিক শক্তি পাওয়া যায় mg an। সি বিন্দুতে দোলকের বিভব শক্তি পাবো mg am, দোলকের গতিশক্তি পাবো হাফ m v স্কোয়ার, ভি স্কোয়ারকে পাবো আমরা 2gh, 2gh-কে আমরা যদি ভাঙি তাহলে পাবো mg ইন্টু nm, এটাকে বিয়োগ করো, mg সমান an মাইনাস am পাবো, তাহলে সি বিন্দুতে মোট শক্তি পাবো এই দুটো যোগফল অর্থাৎ mg ইন্টু an। দেখো বি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি mg an, সি বিন্দুতে মোট শক্তি mg an, অর্থাৎ বি বিন্দু এবং সি বিন্দু দুই ক্ষেত্রেই যান্ত্রিক শক্তি একই পাওয়া গিয়েছে, অর্থাৎ মোট শক্তি একই পাওয়া গিয়েছে। তার মানে কোনো সরল দোলকের মধ্যে দোলনমান অবস্থায় এ বিন্দু বলো, বি বিন্দু বলো, সি বিন্দু বলো, যে কোনো বিন্দুতে আমরা সরল দোলকের মোট যান্ত্রিক শক্তি সমান পাবো। এটাই বলে যান্ত্রিক শক্তির নিত্যতা। ক্ষমতা, কাজ সম্পাদনকারী কোনো ব্যক্তি বা যন্ত্রের কাজ করার হার বা শক্তি সরবরাহের হারকে ক্ষমতা বলে, অর্থাৎ ক্ষমতা সমান W/T। W সমান হচ্ছে কৃতকাজ, T হচ্ছে সময়। এই হচ্ছে ক্ষমতা নির্ণয়ের সূত্র। কর্মদক্ষতা, কোনো ব্যবস্থা বা যন্ত্র থেকে প্রাপ্ত মোট কার্যকর শক্তি এবং ব্যবস্থায় বা যন্ত্রে প্রদত্ত মোট শক্তির অনুপাতকে ওই ব্যবস্থার বা যন্ত্রের কর্মদক্ষতা বলে, অর্থাৎ কর্মদক্ষতা ইটা সমান মোট কার্যকর শক্তি ভাগ মোট প্রদত্ত শক্তি। মোট কার্যকর ক্ষমতা বা মোট প্রদত্ত ক্ষমতার অনুপাত দ্বারাও কর্মদক্ষতা নির্ণয় করা যায়। কর্মদক্ষতাকে সূত্র আকারে প্রকাশ করলে আমরা পাবো U/E in ইন্টু 100%। এখানে প্রদত্ত শক্তি অর্থাৎ এনার্জি ইন, এটাকে বলা হয় ই ইন, এবং ইউতে রূপান্তরিত হচ্ছে কার্যকর শক্তি, কার্যকর শক্তি হচ্ছে ইউ, এটাকে পার্সেন্টেজ করলে তোমরা কর্মদক্ষতা পেয়ে যাবে। এখানে দেখো ক্ষমতা এবং কর্মদক্ষতা থেকে অবশ্যই গাণিতিক অংশ থাকবে, এই অংশটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে অবশ্যই তোমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করবে। ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ ও অভিকর্ষ। আলোচ্য বিষয়সমূহ: অভিকর্ষ ত্বরণ জি এর পরিবর্তন, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতা, মহাকর্ষীয় বিভব, মুক্তিবেগ, কৃত্রিম উপগ্রহ ও ভূস্থির উপগ্রহ। অভিকর্ষ ত্বরণ জি এর পরিবর্তন: ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোনো স্থানে জি এর মান এর পরিবর্তন, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ জি কোনো ধ্রুবরাশি নয়, স্থানভেদে এর পরিবর্তন হয়। আর স্থানভেদে পরিবর্তনের উদাহরণ হচ্ছে, দেখো ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোনো স্থানে যদি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে r+h দূরত্বে কোনো স্থানে অভিকর্ষ ত্বরণ জি ড্যাশ হয়, তাহলে আমরা পাবো জি ড্যাশ সমান gm/r+h হোল স্কোয়ার, অথবা জি ড্যাশ সমান 1 - 2h/r ইন্টু জি। দুটো সূত্র দিয়েই তোমরা অভিকর্ষ ত্বরণের পরিবর্তন অর্থাৎ পরিবর্তিত অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে পারবে। এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোনো স্থানে। এবার আমরা যদি ভূপৃষ্ঠের অভ্যন্তরে চলে যাই বা ভূপৃষ্ঠের নিচে কোনো স্থানে চলে যাই, দেখো পৃথিবীর অভ্যন্তরে কোনো স্থানে অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে ভূপৃষ্ঠ থেকে এইচ দূরত্ব নিচে কোনো স্থানে অভিকর্ষ ত্বরণ আমরা পাবো জি ড্যাশ সমান gm ড্যাশ ভাগ r+h তার হোল স্কোয়ার, বা জি ড্যাশ সমান 4/3 জি পাই r+h রো, অথবা পাবো জি ড্যাশ সমান g1 - r+r/h/r। দেখো এই সূত্রগুলো দিয়ে অভিকর্ষ ত্বরণ জি এর পরিবর্তিত মান নির্ণয় করা যাবে। এই অংশ থেকে গাণিতিক অংশ থাকবে, তোমরা এগুলোর থেকে গাণিতিক সমস্যাগুলো সমাধান করবে। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য: মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ভরের একটি বস্তু স্থাপন করলে তার উপর যে মহাকর্ষীয় বল প্রযুক্ত হয় তাকে ওই বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বলে। অর্থাৎ দেখো একক ভরের একটি বস্তুর ভর যদি আমি m ধরি,
যদি একক ভর বস্তুর হয় m এবং যে মহাকর্ষীয় বল প্রযুক্ত হয় অর্থাৎ প্রযুক্ত বল যদি F হয় তাহলে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কি পাবো Eg সমান F/m। মহাকর্ষীয় বিভব অসীম দূরত্ব থেকে একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে সম্পন্ন কাজের পরিমাণকে ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব বলা হয়। তার মানে একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি কাজ হয় W, তার মানে m ভরের কোনো বস্তুকে যদি মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যবর্তী কোনো স্থানে আনতে W পরিমাণ কাজ করতে হয় তাহলে মহাকর্ষীয় বিভব পাবো V সমান W/m। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা বিভিন্ন অংশের জন্য বিভিন্ন পাওয়া যায়। যেমন বিন্দু ভরের জন্য মহাকর্ষীয় বিভব পাওয়া যায় V সমান Gm/r, আর প্রাবল্য পাবো আমরা E সমান -Gm/r²। মহাকর্ষীয় সূত্রের প্রয়োগ দেখো, সুষম নিরেট গোলকের বাইরে কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভব ও প্রাবল্য আছে, সুষম নিরেট গোলকের পৃষ্ঠে কোনো বিন্দুতে বিভব ও প্রাবল্য আছে এবং সুষম নিরেট গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভব ও প্রাবল্য রয়েছে। তোমরা এই অংশগুলো ভালো করে অনুশীলন করবে এবং এই অংশগুলো থেকে কিছু ম্যাথ বা গাণিতিক সমস্যা সমাধান করবে। মুক্তিবেগ সর্বাপেক্ষা কম যে বেগে কোনো বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তা আর পৃথিবীতে ফিরে আসে না, সেই বেগকে মুক্তিবেগ বলে। অর্থাৎ দেখো, পৃথিবীর মহাকর্ষীয় অভিকর্ষ বলের বিরুদ্ধে আমাকে একটি বল দিতে হবে, যে বলের ফলে বস্তুটি এমন স্থানে পৌঁছবে যা মহাকর্ষীয় বিভব বা মহাকর্ষীয় আকর্ষণ থেকে মুক্ত হয়ে যাবে বা অভিকর্ষ বল থেকে মুক্ত হয়ে যাবে। পৃথিবীতে বস্তুটিকে যে বলে আকর্ষণ করতো সে আকর্ষণ বল থেকে মুক্ত হয়ে যাবে, তাকে বলা হয় মুক্তিবেগ। মুক্তিবেগের রাশিমালা হচ্ছে VE সমান √2Gm/r অথবা 2√2g, VE সমান √2gr। এই দুটো সূত্র দিয়েই তোমরা মুক্তিবেগ নির্ণয় করতে পারবে। দেখো, পৃথিবীর ব্যাসার্ধ আমরা জানি এবং ভূপৃষ্ঠে g এর মানও আমরা জানি। যেহেতু r এবং g এর মান জানি, সুতরাং পৃথিবীতে মুক্তিবেগের আমরা একটা মান পাবো। সাধারণত পৃথিবীতে মুক্তিবেগের মান হচ্ছে 11.2 কিলোমিটার/সেকেন্ড। কৃত্রিম উপগ্রহ দেখো, মহাকর্ষ সূত্রের একটি প্রধান ব্যবহার হলো কৃত্রিম উপগ্রহকে পৃথিবীর চারদিকে নির্দিষ্ট কক্ষপথে প্রদক্ষিণ করানো। মানুষের পাঠানো যেসব বস্তু বা মহাকাশ যান পৃথিবীকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, এদেরকে বলা হয় কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহের বেগের সমীকরণ হলো বেগ V সমান r√g r+h বা V সমান 2πr+h/t। আবর্তনকাল পাই আমরা T সমান √4π² দেখো, কৃত্রিম উপগ্রহের উচ্চতা h সমান gmt²/4π² 1/3 - r। এই অংশগুলো থেকে গাণিতিক অনুশীলন করবে এবং এই অংশগুলো থেকে তোমরা কৃত্রিম উপগ্রহের বেগ, আবর্তনকাল এবং ভূপৃষ্ঠ থেকে উচ্চতা নির্ণয় করতে পারবে। ভূস্থির উপগ্রহ একটি কৃত্রিম উপগ্রহের কথা বিবেচনা করো যার আবর্তনকাল পৃথিবীর আহ্নিক গতির আবর্তনকালের সমান, অর্থাৎ 24 ঘন্টা। পৃথিবীর আবর্তনকাল এবং উপগ্রহটির আবর্তনকাল সমান হওয়ার কারণে পৃথিবীতে একজন পর্যবেক্ষকের কাছে এটি সবসময় স্থির মনে হয়, আর এই কারণেই এই উপগ্রহের নাম বলা হয় ভূস্থির উপগ্রহ। ভূস্থির উপগ্রহের V এবং H, ভূস্থির উপগ্রহ 24 ঘন্টা আবর্তনকালে কোনো উপগ্রহের ভূপৃষ্ঠ থেকে উচ্চতা h পাবো এবং দেখো, উচ্চতা h সমান দেওয়া আছে এবং h সমান 3.6 × 10⁴ কিলোমিটার আর বেগ পাবো 3.08 কিলোমিটার/সেকেন্ড। দেখো, কৃত্রিম উপগ্রহের গতিশক্তি m ভরের একটি উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে h উচ্চতায় যদি অবস্থিত হয় তাহলে r এর মান পাবো আমরা r সমান
বড় আর প্লাস এইচ, যেখানে আর পৃথিবীর ব্যাসার্ধ, সুতরাং গতিশক্তি পাবো কে সমান GMM ভাগ 2 আর প্লাস এইচ। এই অংশগুলো, এই গুরুত্বপূর্ণ অংশগুলো এই অধ্যায়ের ভালো করে অনুশীলন করবে এবং এই অধ্যায় থেকে গাণিতিক অংশ তোমরা কিছুটা পাবে। সুতরাং এই অধ্যায় থেকে তোমরা গাণিতিক অংশগুলো ভালো করে অনুশীলন করো। পদার্থের গাঠনিক ধর্ম। আলোচ্য বিষয়সমূহ: স্থিতিস্থাপকতা, পীড়ন, বিকৃতি, হুকের সূত্র, স্থিতিস্থাপকতার গুণাঙ্ক, পয়সনের অনুপাত, সঞ্চিত বিভব শক্তি, সান্দ্রতা, সান্দ্রতা গুণাঙ্ক, প্রান্তিক বেগ, পৃষ্ঠটান, পৃষ্ঠ শক্তি, কৈশিক নলে স্পর্শ কোণ। স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা কি? বল প্রয়োগে যদি কোনো বস্তুর আকার বা আয়তন বা উভয়ের পরিবর্তন ঘটে, অর্থাৎ বস্তু বিকৃত হয়, তাহলে প্রযুক্ত বল সরিয়ে নিলে যে ধর্মের কারণে বস্তুটি আবার পূর্বের অবস্থায় ফিরে আসে তাকে বলা হয় স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপক বস্তুকে বলা হয়, যে বস্তুগুলো স্থিতিস্থাপকতা ধর্মটা প্রদর্শন করে তাদেরকে বলা হয় স্থিতিস্থাপক বস্তু। স্থিতিস্থাপকতা মানে হচ্ছে বল প্রয়োগ করে কোনো বস্তুকে তুমি যদি বিকৃত করো তাহলে একটি বাধাদানকারী বল প্রযুক্ত হয়, যার ফলে বস্তুটি পূর্বের অবস্থায় ফিরে আসতে সক্ষম হয়, তাকেই বলা হয় স্থিতিস্থাপকতা। এরপর আসো পীড়ন। পীড়ন কি? বাইরে থেকে বল প্রয়োগের ফলে কোনো বস্তুর আকার বা দৈর্ঘ্য বা আয়তন পরিবর্তন ঘটলে স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভেতর বাধাদানকারী একটি বলের উদ্ভব হয়। যে বলের উদ্ভব হয় সেই বলকে বা প্রতিরোধকারী বলকেই বলা হয় পীড়ন, অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর প্রতিরোধকারী বল হচ্ছে পীড়ন। প্রতিরোধকারী বলটি সাধারণত প্রযুক্ত বলের সমান হয়ে থাকে, আর এ কারণে আমরা পীড়ন সমান প্রতিরোধকারী বল বাই ক্ষেত্রফলও বলতে পারি, অথবা প্রযুক্ত বল বাই ক্ষেত্রফলও বলতে পারি। এটাকে সমীকরণ আকারে লিখলে দেখো, একক ক্ষেত্রফল, কোনো বস্তুর ক্ষেত্রফল যদি FA হয় এবং তার উপর প্রযুক্ত বল বা বাধাদানকারী বা প্রতিরোধকারী বল যদি F হয়, তাহলে পীড়ন সমান F/A। বিকৃতি। বাইরে থেকে বল প্রয়োগের ফলে কোনো বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন ঘটে, তার মানে একটি বস্তু যে বিকৃত অবস্থা প্রাপ্ত হয় তাকে বলা হয় হচ্ছে বিকৃতি। দেখো, L/L হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতির বেলায় যদি আমরা আদি দৈর্ঘ্য L এবং পরিবর্তিত দৈর্ঘ্য L ধরি, তাহলে বিকৃতি পাবো হচ্ছে L/L। আয়তন বিকৃতির বেলায় পাবো হচ্ছে ছোট v/বড় v। হুকের সূত্র। বিজ্ঞানী রবার্ট হুক পরীক্ষা করে দেখেন যে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর বিকৃতি প্রযুক্ত বলের সমানুপাতিক। তার মানে তুমি যতটুকু বল প্রয়োগ করবে বস্তুটি ততটুকু বিকৃত হবে। স্থিতিস্থাপক সীমার মধ্যে কেন বলেছে? স্থিতিস্থাপক সীমার বাইরে যদি বল প্রয়োগ করো তাহলে বস্তুটি কিছুটা বিকৃত অবস্থায় থেকে যাবে, অথবা ভেঙে যাবে বা ছিঁড়ে যাবে। তার মানে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতি, তাদের অনুপাত হচ্ছে একটি ধ্রুবক। স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন এবং বিকৃতি পরস্পর সমানুপাতিক। স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক হলো স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন বিকৃতির অনুপাত ধ্রুব সংখ্যা। যে ধ্রুব সংখ্যাটা আছে তাকে বলা হয় বস্তুর ওই উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক। তার মানে স্থিতিস্থাপক গুণাঙ্ককে যদি ই দিয়ে প্রকাশ করা হয় তাহলে ই সমান পীড়ন ভাগ বিকৃতি। তার মানে পীড়ন ভাগ বিকৃতি হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক কয়েক ধরনের হয়, যেমন ইয়াংয়ের গুণাঙ্ক বা দৈর্ঘ্য গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক বা ব্যাবর্তন গুণাঙ্ক। দেখো, ইয়াংয়ের গুণাঙ্ক বা দৈর্ঘ্য গুণাঙ্ক জিনিসটা কি? ইয়াংয়ের গুণাঙ্ক হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত হচ্ছে একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে বস্তুর উপাদানের ইয়াংয়ের গুণাঙ্ক বা দৈর্ঘ্য গুণাঙ্ক বলা হয়।
এইখানে সমীকরণ পাবো y সমান mgl ভাগ পাই r স্কয়ার l। কীভাবে এলো দেখো, কোনো একটা বস্তু যদি l দৈর্ঘ্যের থাকে বা আদি দৈর্ঘ্য l থাকে এবং পরবর্তীতে তার দৈর্ঘ্য পরিবর্তিত হয়ে l ছোট l হয় এবং এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি a হয় এবং তার মধ্যে যদি আমি F বল প্রয়োগ করি, তাহলে দেখো F বল প্রয়োগে বস্তুর দৈর্ঘ্যের কিছুটা পরিবর্তন হয়েছে। আগে দৈর্ঘ্য ছিল L এবং বর্তমানে কতটুকু বৃদ্ধি পেয়েছে, L পরিমাণ বৃদ্ধি পাওয়াতে বিকৃতি পেয়েছি L/L এবং পীড়ন পেয়েছি হচ্ছে F/A। সুতরাং পীড়ন ভাগ বিকৃতি F/A সমান L/L, FL/AL। এখানে যদি আমি তারের ক্ষেত্রে বিবেচনা করি, দেখো তারের মধ্যে আমি যদি m ভরের কোনো বস্তু ঝুলাই, তাহলে আমি সেখানে বল পাবো হচ্ছে F সমান mg। আর তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে পাই r স্কয়ার, যেখানে r হচ্ছে তারের ব্যাসার্ধ। তাহলে সূত্র কি পাবো, y সমান mgl ভাগ হচ্ছে পাই r স্কয়ার l। আয়তন গুণাঙ্ক। স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে বস্তুর উপাদানের আয়তন গুণাঙ্ক বলা হয়। আয়তন গুণাঙ্ককে বি দিয়ে প্রকাশ করা হলে বি সমান পি ভি ভাগ ভি, যেখানে F/A সমান ছিল চাপ পি, চাপ পি সমান F/A। দৃঢ়তা বা ব্যবর্তন গুণাঙ্ক। স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর ব্যবর্তন বা আকার পীড়ন বা ব্যবর্তন বা আকার বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে বস্তুর উপাদানের দৃঢ়তার গুণাঙ্ক বলে। দৃঢ়তার গুণাঙ্ককে প্রকাশ করা হয় n দ্বারা। দেখো F/A আর পরিবর্তন হচ্ছে থিটা কোণে পরিবর্তন, তার মানে ব্যবর্তন বিকৃতি পাবো হচ্ছে থিটা। তাহলে গুণাঙ্ক, ব্যবর্তন গুণাঙ্ক কি পেলাম, n সমান F/A থিটা। পয়জনের অনুপাত। দেখো পয়জন বলেছে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে বস্তুর উপাদানের পয়জনের অনুপাত বলা হয়। পয়জনের অনুপাতকে কি দিয়ে প্রকাশ করা হয়, সিগমা দ্বারা। পয়জনের অনুপাত সিগমা সমান পার্শ্ব বিকৃতি ভাগ হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। যদি আমরা এটাকে সমীকরণ আকারে প্রকাশ করতে চাই, তাহলে পাবো L/L ভাগ হচ্ছে D/D, তার মানে DL/DL। সুতরাং সিগমা ইকুয়াল টু, দেখো আবার সিগমা ইকুয়াল টু কি পাই, মাইনাস ডেল R/R ডেল L/L নট। এখানে ঋণাত্মক চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে, যদি ডেল L ধনাত্মক হয় তাহলে ডেল R ঋণাত্মক, আর যদি ডেল L ঋণাত্মক হয় তাহলে ডেল R হবে ধনাত্মক। তার মানে একজন আরেকজনের বিপরীতে কাজ করবে। দেখো চিত্রটি লক্ষ্য করো, যদি আমরা এখানে যে দণ্ডটি বিবেচনা করতেছি, এই দণ্ডটির নিচে কোনো ভার ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে দেখো এই অংশটা লম্বা হয়ে নিচে চলে আসছে ডেল L পরিমাণ, এবং এদিক দিয়ে দেখো পরিবর্তন হয়েছে কত পরিমাণ, ডেল R। তার মানে কোনো দিক দিয়ে বৃদ্ধি ঘটলে অন্য একটা দিক থেকে সেটা কি হয়ে যায়, হ্রাস ঘটে। তার মানে হচ্ছে যদি দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি ঘটে তাহলে পার্শ্ব বরাবর হ্রাস পাবে। একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি বা কৃতকাজ। বাইরে থেকে বল প্রয়োগ করে কোনো বস্তুকে বিকৃত করলে কিছু কাজ করতে হয় এবং ওই কাজ বস্তুতে বিভব শক্তি রূপে সঞ্চিত থাকে। তার মানে একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি মানে হচ্ছে সেই শক্তি যেখানে আমরা বাইরে থেকে বল প্রয়োগ করে কোনো বস্তুকে বিকৃত করেছি, সেটা বিকৃত অবস্থা থেকে পূর্বের অবস্থায় ফিরে আসার জন্য একটি শক্তি থাকে তার মধ্যে জমায়িত। সেই শক্তিটাই হচ্ছে সঞ্চিত বিভব শক্তি, যার দ্বারা সে কী করতে পারে, কাজ করতে পারে বা কৃতকাজ করতে পারে। আর এর সমীকরণ হচ্ছে U সমান হাফ YL² ভাগ হচ্ছে L²। সান্দ্রতা। যে ধর্মের দরুন কোনো প্রবাহীর বিভিন্ন স্তরের আপেক্ষিক গতিতে বাধার সৃষ্টি হয় তাকে ওই প্রবাহীর সান্দ্রতা বলে। দেখো সান্দ্রতা খুবই পরিচিত একটা নাম। তোমরা এসএসসিতে গতির বিরুদ্ধে বাধাদানকারী একটি
বল পেয়েছিলে, গতির বিরুদ্ধে ঘর্ষণ বল পেয়েছিলে, সান্দ্রতা অনেকটাই সেরকম। ঘর্ষণ বল ছিল হচ্ছে কঠিন বস্তুর বেলায়, এখানে প্রবাহীর বেলায় যে বাধাদানকারী বলটি সৃষ্টি হয় তাকে বলা হয় হচ্ছে সান্দ্রতা। ঘর্ষণ এবং সান্দ্রতা প্রায় কাছাকাছি দুটি জিনিস। দেখো সান্দ্রতা গুণাঙ্ক, নির্দিষ্ট তাপমাত্রায় প্রবাহীর দুটি স্তরের মধ্যে ব্যাগের নতি একক রাখতে, অর্থাৎ একক দূরত্বে অবস্থিত দুটি স্তরের মধ্যে আপেক্ষিক বেগ বজায় রাখতে প্রবাহী স্তরের প্রতি একক ক্ষেত্রফলে যে স্পর্শকীয় বলের প্রয়োজন হয় তাকে বলা হয় ওই প্রবাহীর সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতা সহগ। সান্দ্রতা গুণাঙ্কের সমীকরণ হচ্ছে ইটা সমান এফ ভাগ এ ডিভি বাই ডিওয়াই, যেখানে ডিভি বাই ডিওয়াই হচ্ছে নতি, তাদের মধ্যাকার ব্যাগের নতি, তারপরে এ হচ্ছে এখানে প্রবাহীর স্তরদ্বয়ের ক্ষেত্রফল, আর এফ হচ্ছে গিয়া নির্দিষ্ট তাপমাত্রায় বল। তার মানে যে স্পর্শকীয় বল আছে সেটা হচ্ছে এফ হচ্ছে স্পর্শকীয় বল, এ হচ্ছে যে স্তর আছে সেই স্তরদ্বয়ের ক্ষেত্রফল, আর ডিভি বাই ডিওয়াই হচ্ছে নতি। তাহলে কি পেলাম? ইটা সমান এফ এ ভাগ হচ্ছে ডিভি বাই ডিওয়াই। প্রান্তিক বেগ, দেখো কোনো সান্দ্র প্রবাহী দিয়ে যদি কোনো গোলক অভিকর্ষের প্রভাবে পতিত হয় তাহলে আদিতে অভিকর্ষ ত্বরণের জন্য এর বেগ বৃদ্ধি পেতে থাকে। তার মানে শুরুতে অভিকর্ষ ত্বরণের ফলে বস্তুটির বেগ বাড়তে থাকবে, কিন্তু দেখো যুগপতভাবে এর উপর বাধাদানকারী বল এফ বৃদ্ধি পায়। তার মানে ত্বরণ যত বেশি বাড়তে থাকবে আস্তে আস্তে বাধাদানকারী বলটিও কী করতে থাকবে? বাড়তে থাকবে। তারপরে কি হয়েছে? বৃদ্ধি পাওয়ার ফলে বস্তুটির নিট ত্বরণ আস্তে আস্তে কমতে থাকে। নিট ত্বরণ জিনিসটা কি দেখো, একটি ত্বরণ বাড়তেছে আরেকটি ত্বরণ কি হচ্ছে? কমতেছে। তাহলে আমরা যদি নিট ফলাফল হিসেব করি তাহলে নিট ফলাফল আস্তে আস্তে কি করতে থাকে? নিট ত্বরণটা আমরা কমতে থাকে এমন পাই। একসময় বস্তুটির নিট ত্বরণ শূন্য হয়ে যায়। নিট ত্বরণ শূন্য হওয়া মানে যে বলে অভিকর্ষ ত্বরণে বাধাদানকারী বল যা অভিকর্ষ ত্বরণের নিচে পড়তেছে যে বল এবং বাধাদানকারী বল প্রায় সমান হয়, সেই সময় নিট ত্বরণ শূন্য হয়। বস্তুটি তখন ধ্রুব বেগ নিয়ে পতিত হতে থাকে, আর এই বেগকেই বলা হয় অন্তবেগ বা প্রান্তিক বেগ। প্রান্তিক বেগের সমীকরণ হচ্ছে, দেখো ভি সমান 2r² রো এফ মাইনাস রো এস ইন্টু জি ভাগ হচ্ছে 9 ইটা। পৃষ্ঠটান, কোনো তরল পৃষ্ঠের উপর যদি একটি রেখা কল্পনা করা হয় তবে ওই রেখার প্রতি একক দৈর্ঘ্যে রেখার সাথে লম্বভাবে এবং পৃষ্ঠের স্পর্শক রূপে রেখার উভয় পাশে যে বল ক্রিয়া করে তাকে বলা হয় তরলের পৃষ্ঠটান। তরলের পৃষ্ঠটানের সমীকরণ হচ্ছে পৃষ্ঠটান টি সমান এফ বাই এল। পৃষ্ঠ শক্তি জিনিসটা হচ্ছে সমুষ্ণ অবস্থায় কোনো তরলের মুক্ত তলের একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য সম্পন্ন কাজের পরিমাণ, তথা মুক্ত তলে একক ক্ষেত্রফলে সঞ্চিত বিভব শক্তি হচ্ছে তরলের পৃষ্ঠ শক্তি। দেখো পৃষ্ঠ শক্তির সমীকরণ হবে ই সমান ডাব্লিউ বাই ডেল এ। দেখো দুটোর মধ্যে একটি সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে ই সমান 2LTV ভাগ হচ্ছে 12B সমান হচ্ছে টি। অর্থাৎ দেখো পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তি, কোনো তরলের পৃষ্ঠ শক্তি হচ্ছে তার পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তি সমান, তাই পৃষ্ঠ শক্তি এবং পৃষ্ঠটানকে একই ধরা যায় কোনো তরলের পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তি সমান হওয়ার কারণে। W সমান ডেল এ ইন্টু টি, এই সূত্রটি হচ্ছে, দেখো ডেল এ মানে হচ্ছে পৃষ্ঠ ক্ষেত্রফলের পরিবর্তন, টি হচ্ছে পৃষ্ঠটান এবং W হচ্ছে গিয়া নির্গত শক্তি। তার মানে হচ্ছে দেখো তরলের পৃষ্ঠতলের পরিবর্তন, পৃষ্ঠ ক্ষেত্রফলের পরিবর্তন মানে কি? দেখো যেমন তরলের ফোঁটা, আমরা বড় কোনো ফোঁটাকে যদি ছোট ছোট একাধিক ফোঁটায় পরিবর্তন করি বা চেঞ্জ করি তাহলে দেখো ডেল এ পাবো। ঠিক আছে, এখান থেকে আমরা একটা সূত্র পাই 2 × 4 পাই r1² মাইনাস r2² মাইনাস r1² ইন্টু টি। দেখো যেখানে আমরা তরলের ফোঁটা বা বুদবুদ চিন্তা করি, এখানে যদি ব্যাসার্ধ চিন্তা করি পরিবর্তন, এখানে r2 হচ্ছে
তরলের ফোঁটার ক্ষেত্রফল পরিবর্তিত হয়েছে যে সেটার ব্যাসার্ধ, এবং R1 হচ্ছে পূর্বে যে ক্ষেত্রফল ছিল সেই ক্ষেত্রফলের যে তরলের ফোঁটা চিন্তা করেছিলাম গোলক, সেই গোলকের ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে কৃতকাজ পাই হচ্ছে 2 × 4π r2 স্কোয়ার মাইনাস r1 স্কোয়ার × t। এই অংশটা থেকে গাণিতিক অংশ থাকবে। সাধারণত তরলের ফোঁটাকে, একটি বড় ফোঁটাকে একাধিক ফোঁটায় পরিবর্তন করা বা একাধিক ছোট ছোট ফোঁটাকে একটি বড় ফোঁটায় রূপান্তর করা, এই ধরনের গাণিতিক অংশগুলো থাকবে বা গাণিতিক সম্পর্কগুলো থাকবে। আর দেখো কি আছে, কৈশিক নলে স্পর্শকোণ আছে। আচ্ছা, স্পর্শকোণ কি দেখো, কঠিন ও তরলের স্পর্শবিন্দু থেকে বক্র তরল তলে অঙ্কিত স্পর্শক কঠিন পদার্থের সাথে তরলের ভেতরে যে কোণ উৎপন্ন করে। তার মানে হচ্ছে কঠিন এবং তরলের স্পর্শবিন্দুর মধ্যে এখানে একটি বক্রতল তৈরি হয়, এবং বক্রতলের মধ্যে দেখো কঠিন পদার্থকে স্পর্শ করে যদি আমি একটি স্পর্শক অঙ্কন করি তাহলে দেখো তরলের ভেতরে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় স্পর্শকোণ। উক্ত কঠিন এবং তরলের মাঝখানের যে কোণটা তৈরি হবে তাকে বলা হয় স্পর্শকোণ। কৈশিক নলের স্পর্শকোণ, কৈশিক নলটাকে ছোট্ট সরু কাঁচ নলকে বলা হয় কৈশিক নল। আর কৈশিক নলের স্পর্শকোণের মধ্যে দেখো তরলের পৃষ্ঠটান পাবো T সমান RH ρ g ভাগ হচ্ছে 2 cos θ। এখানে বিশুদ্ধ পানি ও পরিষ্কার কাচে cos θ হচ্ছে 1, প্রায় 1 সমান। সুতরাং তখন পৃষ্ঠটান T আসবে T সমান RH ρ g ভাগ হচ্ছে 2, এবং H সমান পাবো 2T r ρ g। এখানে দেখো H হচ্ছে গিয়ে উচ্চতা, তার মানে হচ্ছে গিয়া কৈশিক নলের মধ্যে পানি কতটুকু উচ্চতায় উপরে উঠবে সেই উচ্চতাটা হচ্ছে H, আর পৃষ্ঠটানটা হচ্ছে T। অষ্টম অধ্যায়, পর্যায়বৃত্তিক গতি। আলোচ্য বিষয়সমূহ: সরল দোলন গতির অন্তরক সমীকরণ ও তার সমাধান। সরল দোলন গতির সমীকরণের সমাধান হতে গতি সংক্রান্ত বিভিন্ন রাশি, সরল দোলন গতির শক্তি, সরল দোলকের গতি ও দোলনকালের রাশিমালা, সরল দোলকের সাহায্যে g এর মান নির্ণয়, পাহাড়ের উচ্চতা নির্ণয়, সেকেন্ড দোলক। সরল দোলন গতির অন্তরক সমীকরণ: d2x/dt² প্লাস ω2x সমান 0। সমীকরণের সমাধান করলে পাবো x সমান a sin ωt প্লাস ডেল। এই দুটো অংশ থেকে, অর্থাৎ এই গাণিতিক দুটি সমীকরণ থেকে গতি সংক্রান্ত বিভিন্ন রাশি পাওয়া যায়। যেমন দেখো পর্যায়কালটা কি? সরল দোলন গতিসম্পন্ন কোনো কণার একটি পূর্ণ দোলন সম্পন্ন হতে যে সময় লাগে তাকে তার পর্যায়কাল t বলা হয়। এখানে t সমান কি পেয়েছি? 2π/ω, যেখানে ω হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। দেখো কম্পাঙ্ক f সমান হচ্ছে 1/t। 1/t এখান থেকে আমরা কি পাই? ω/2π। এখানে ওমেগাকে যদি আমরা ওমেগার মান বসানো হয় √k/m, তাহলে আমরা পাই 1/2π √k/m। যেখানে দেখো কৌণিক কম্পাঙ্ক ওমেগা সমান হচ্ছে 2π/t, কৌণিক কম্পাঙ্ক ওমেগা সমান 2π/t। এখানে 1/t সমান f, তাহলে কি পেয়েছি? 2πf। 2πf-কে আবার দেখো √k/m, এটা দ্বারা প্রকাশ করা যায়। দেখো আরেকটা কি আছে কি ব্যাগ, v সমান ω √a² - x²। ত্বরণ, সরল দোলন গতিসম্পন্ন কোনো কণার ত্বরণ হচ্ছে a সমান -ω² a sin ωt প্লাস ডেল, অথবা a সমান -ω² b cos ωt প্লাস ডেল।
সরল দোলন গতির ক্ষেত্রে শক্তি। দেখো, সরল দোলন গতির ক্ষেত্রে শক্তি হচ্ছে, ধরা যাক সরল দোলন গতি সম্পন্ন কোনো কণার যদি বিস্তার এ হয়, কৌণিক কম্পাঙ্ক ওমেগা হয়, দশা ধ্রুবক যদি ডেল হয়, তাহলে টি সময়ে আমরা কণাটির সরণ এক্স ধরে আমরা বিভব শক্তি পাবো ইউ সমান হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল, আর গতিশক্তি পাবো কে সমান হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। তাহলে মোট শক্তি পাবো, এই দুটি শক্তিকে যোগ করে দাও, তাহলে যোগফল কী পাচ্ছ, মোট শক্তি বা মোট যান্ত্রিক শক্তি পাবা ই সমান হাফ কে এ স্কোয়ার। প্রতি বেলাতেই সরল দোলকের প্রতিটি বিন্দুতেই মোট যান্ত্রিক শক্তি একই হবে, তার মানে ই সমান হাফ কে এ স্কোয়ার হবে। সরল দোলকের গতি আর দোলনকাল। দেখো, গতি এবং দোলনকালের মধ্যে সম্পর্ক হচ্ছে এ সমান মাইনাস জি বাই এল ইন্টু এক্স, আর ওমেগা স্কোয়ার সমান জি বাই এল, টি সমান হচ্ছে 2 পাই বাই ওমেগা। 2 পাই, দেখো এখানে যদি আমি মান বসাই তাহলে 2 পাই রুট ওভার এল বাই জি, 2 পাই রুট ওভার এল বাই জি। সরল দোলকের সাহায্যে অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সূত্র হচ্ছে জি সমান 4 পাই স্কোয়ার এল বাই টি স্কোয়ার। তাছাড়া সরল দোলকের সাহায্যে তুমি পাহাড়ের উচ্চতাও নির্ণয় করতে পারবে। পাহাড়ের উচ্চতা নির্ণয়ের সূত্র হচ্ছে এইচ সমান টি ড্যাশ বাই টি মাইনাস 1 ইন্টু জি, বা এইচ সমান জি বাই ডি জি ভাগ হচ্ছে জি ড্যাশ হাফ মাইনাস 1 ইন্টু আর। দেখো, এই সূত্র দুটো থেকে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায়। এই অংশটা গাণিতিক অংশের জন্য গুরুত্বপূর্ণ এবং উপরের এই অংশটা গাণিতিক অংশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই রাশিগুলো কিভাবে নির্ণয় করতে হয় তোমাদেরকে ভালো করে শিখতে হবে, এবং এই অংশটা থেকে গাণিতিক অংশ বা গাণিতিক সমস্যা থাকবে, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা অংশ থাকবে এই অংশটা থেকে, এবং নিচের এই অংশটা থেকেও প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা থাকবে। তাছাড়া দেখো, একটি দোলক আছে সেকেন্ড দোলক, তার মানে যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড তাকে সেকেন্ড দোলক বলা হয়, অর্থাৎ টি সমান 2s। তাহলে টি সমান 2 পাই রুট ওভার এল বাই জি। এখানে যদি আমি দেখো 2 পাই রুট ওভার এল বাই জি, তার মানে আমাকে কী করতে হবে, টি এর মান 2 সেকেন্ড বসিয়ে দাও। যদি টি এর মান 2 সেকেন্ড বসে, তাহলে এল এর মান কী আসলো, জি বাই পাই স্কোয়ার ইন্টু এস পেয়েছ, জি এল ইকুয়াল টু কী পেয়েছি, জি বাই পাই স্কোয়ার ইন্টু এস স্কোয়ার। তার মানে সেকেন্ড দোলকের জন্য আমরা এটা পেয়েছি। এই অংশটা থেকেও তোমরা ভালো করে পড়বে। তাছাড়া অন্যান্য অধ্যায়গুলোর মধ্যে অনেক ছোট ছোট অংশ আছে যেগুলো তোমাদের অনুশীলন করতে হবে। তোমরা বেশি বেশি করে পড়াশোনা করো। দেখো, আমাদের শ্রেণী উত্তরণ পরীক্ষার এই সিলেবাসের উপর হওয়ার কথা ছিল, যেহেতু আমাদের শ্রেণী উত্তরণ পরীক্ষা এখনো পর্যন্ত হয়ে উঠতে পারেনি, সুতরাং দেখো আমরা কি করতে পারি, এগুলো বেশি বেশি অনুশীলন করতে পারি। আমাদের অনলাইনে একটি পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, এবং অনলাইনে আমাদের এই পরীক্ষাগুলো এই টপিকের উপরই হবে। দেখো, আমি যে গুরুত্বপূর্ণ টপিকগুলো দিয়েছি এগুলো সাধারণত গাণিতিক অংশের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া জ্ঞান এবং অনুধাবনমূলক অংশ তোমাদেরকে বইয়ের ভেতরের অংশ থেকে পড়তে হবে। তোমরা বইয়ের ভেতরের অংশগুলো বেশি বেশি করে পড়ো, সংজ্ঞাগুলো, ছোট প্রশ্নগুলো পড়ো, ছোট প্রশ্ন যেগুলো আছে এগুলো অনুধাবনের জন্য পড়ো, সংজ্ঞাগুলো ভালো করে মুখস্থ করো। দেখো, এগুলো জ্ঞান এবং অনুধাবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অংশগুলো বেশি বেশি করে তোমাদের অনুশীলন করতে হবে, এবং এই অংশগুলো থেকে প্রশ্ন থাকবে। ঠিক আছে, তাহলে তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং ভালো করে পড়াশোনার আশা করছি তোমরা ভালো করে এই অংশগুলো অনুশীলন করবে এবং গাণিতিক অংশের সমস্যা সমাধানের চেষ্টা করবে। আল্লাহ হাফেজ।